আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের রাজনৈতিক আড্ডায় এসে উপস্থিত হলাম। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আসলে জুলাই এই মাসে নতুন বাংলাদেশ আসলে কেমন আছে, কারণ জুলাই বিপ্লবের পরে দুইটি নতুন, অর্থাৎ দুইটি করে জুলাই মাস গেল, গত জুলাই এবং এই বর্তমান জুলাই। কিন্তু জুলাইয়ের উপরে, জুলাই শহীদদের উপরে দাঁড়িয়ে থাকা এই বাংলাদেশ মূলত আসলে কি আমরা ভালো আছি? জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের সাধারণ জনগণ যেই জিনিসটি আশা করেছিল যে নতুন বাংলাদেশে, বাংলাদেশের জনগণ যেই উদ্দেশ্য করে তারা জুলাইয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, কিন্তু আসলে সেই জুলাই এখন বাংলাদেশের মানুষের কাছে কেন যেন এটাকে, অর্থাৎ কিছু রাজনৈতিক দল বা কিছু স্বার্থান্বেষী মহল, তারা এই জুলাইকে এখন বিলুপ্ত করতে চায়, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং গণভোটের গণরায়কে আসলে উপেক্ষা করে বাংলাদেশের বর্তমান সরকার বিএনপি এই জাতির সাথে একটা প্রতারণা করেছে। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, একই দিনে দুইটি নির্বাচন, যেখানে একটি গণভোট এবং আরেকটি জাতীয় নির্বাচনের এই যে ভোট, একই দিনে দুইটি ব্যালট পেপারে একই সাথে একই সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে। অথচ আমরা দেখলাম যে বর্তমান বিএনপি সরকার তাদের যতটুকু তাদের সুবিধা মনে হয় ততটুকু তারা গ্রহণ করতেছে এবং যতটুকু তাদের বিপক্ষে যাচ্ছে সেটাকে তারা অস্বীকার করতেছে। যেমন একই মায়ের গর্ভে দুইটি যমজ সন্তানের একটিকে গ্রহণ করতেছে আর একটাকে অস্বীকার করতেছে। অবস্থাটা এরকম। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল, সে স্বপ্নে ঘুরে বালি হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তাদের দলীয়করণ, আত্মীয়করণ, যেভাবে আমরা বাংলাদেশে দেখতেছি, যেভাবে বাংলাদেশে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে, যেভাবে বাংলাদেশে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের যেই ধরনের কার্যকলাপগুলো বাংলাদেশে চলতো, সেই কাজগুলো কিন্তু বাংলাদেশে এখনো চলতেছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের কিছু কাজকর্ম। আমরা ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 5 মাস অতিবাহিত হয়েছে, আমরা দেখেছি এই নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বিগত 5 মাসে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বগুলো, যেখানে আমরা দেখেছি সিটি কর্পোরেশন, এরপরে জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে ওয়াসার দায়িত্বগুলো, এরকম বিভিন্ন সরকারি যে সমস্ত দপ্তরগুলো, অধিকাংশ জায়গায় বিএনপির নেতাকর্মীদেরকে এই যে দলীয়করণের যে নীতি, এটা কিন্তু বাংলাদেশে বিগত 17 বছরে আমরা আওয়ামী লীগের কাছ থেকে দেখেছি। ঠিক একই পদ্ধতিতে বাংলাদেশে এখনো এই বিএনপি তারা যেভাবে দলীয়করণ করতেছে, এটা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। আমরা বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশনে, বাংলাদেশের অধিকাংশ জেলা পরিষদগুলোতে আমরা দেখেছি যে কিভাবে দলীয়করণ করা হয়েছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা তারা পরাজিত হয়েছে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, অথবা কাউকে নির্বাচনে প্রার্থী করা হয় নাই, সেই সমস্ত লোকদেরকেই আবার জনগণের উপরে, অর্থাৎ জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, সেই জনগণের উপরেই আবার টেক্কা দিয়ে এই সরকার তাদেরকেই জনগণের মাথার উপরে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণ কিন্তু আসলে এটা কখনো আশা করে নাই। বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার যখন এই দেশে ক্ষমতায় ছিল, তখনও তারা এই বিষয়গুলোকে অন্ততপক্ষে এই, অর্থাৎ এইরকম আমরা দেখি নাই যে দলীয়করণ করা হয়েছে এইভাবে। যদিও বিগত দিনে আওয়ামী লীগ বিভিন্ন কোঠার নাম করে বিভিন্নভাবে তাদের দলীয় নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশে বসিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি, অর্থাৎ স্থানীয় সরকারের যে সমস্ত দায়িত্বগুলো, সেখানে আমরা দেখতেছি যে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হইতেছে, আওয়ামী লীগ হয়তো সেই সময় তারা হয়তো নির্বাচনের মাধ্যমে বা যে কোনো একটা সিস্টেমের ভিতরে তারা তাদেরকে দায়িত্ব দিত, আর বিএনপি যাকে ইচ্ছে তাকেই সেখানে দায়িত্ব দিয়ে দিচ্ছে, যেখানে কোনো নির্বাচনেরও তোয়াক্কা করতেছে না।
এটা বড় দুঃখজনক যে 24 পরবর্তী বাংলাদেশে বিএনপির এই ধরনের কার্যকলাপগুলো এটা আসলে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। বিগত 17 বছরে আওয়ামী লীগের যে পতন হয়েছে, এই 17 বছর সরকার ক্ষমতায় থাকার পরেও কিন্তু আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের জনগণের কাছে মাত্র 17 দিনের আন্দোলনে পরাজিত হয়েছে এবং যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে প্রায় নিশ্চিহ্ন, এই কারণগুলো কিন্তু বাংলাদেশে বিএনপি খুব ভালোভাবে জানে। তারপরেও বিএনপি আওয়ামী লীগের এই পতন দেখে তাদের কাছ থেকে কিন্তু তারা শিক্ষা নেয়নি। এটা হচ্ছে বিএনপির মস্ত বড় ভুল। যদিও বিএনপি এখন তারা মনে করতেছে আমরা বর্তমানে ক্ষমতায় আছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু বাস্তবে বিএনপির এই কর্মকাণ্ডের জবাব কিন্তু কোনো না কোনো সময় বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ 17 বছর যখন ক্ষমতায় ছিল, তারা তাদের সমস্ত শক্তি ক্ষমতা ব্যবহার করে যেভাবে তারা দলীয়করণ আত্মীয়করণ করেছিল, এর বিনিময়ে কিন্তু বাংলাদেশ থেকে একটা সব থেকে বড় রাজনৈতিক দল চিরতরে কিন্তু হারিয়ে গেছে। বিএনপি এই ভুল থেকে তাদের শিক্ষা নেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু তারা একটা সময় বিগত 17 বছর যে মাজলুমের ভূমিকায় ছিল, তারা বাংলাদেশে বিগত 17 বছরে আওয়ামী লীগের যে জরিমানা জুলুম অত্যাচারের শিকার কিন্তু তারাও হয়েছে। শুধু যে বাংলাদেশে জামায়াত ইসলাম বা অন্য কোনো রাজনৈতিক দল হয়েছে এরকম না, বিএনপিও বাংলাদেশে এই জামায়াত ইসলামের মতো তারাও কিন্তু আসলে জুলুমের শিকার। কিন্তু কেউ শিক্ষা নিছে যে মাজলুম থেকে কখনো জালিম হওয়া যায় না, আর কেউ কেউ শিক্ষাটাকে এমন ভাবে নিচ্ছে যে মাজলুম থেকে জালিমই হইতে হবে। তার মানে আওয়ামী লীগের জুলুমতা থেকে বিএনপির শিক্ষা আসলে হয় নাই। যদি তাই হইতো তাহলে বাংলাদেশে আসলে 24 পরবর্তী বাংলাদেশ আমরা একটা নতুন বাংলাদেশে দেখতে পারতাম। এই দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেগুলো হয়েছে, দলীয় ছত্রছায়ায়, রাজনৈতিক ছত্রছায়ায়, এইগুলো বাংলাদেশে নতুন করে আমরা দেখতে পারতাম না। কিন্তু বাংলাদেশে এই বিএনপির নেতাকর্মীরা তারা বিগত 17 বছর আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকলো এটা তারা ফলো করতেছে। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, তাদের সমস্ত অপকর্মের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনগুলোকে এই জনগণের সাথে প্রতারণা করে, যেভাবে তাদের দলীয়করণ করে আত্মীয়করণ করে দেশে তারা ক্ষমতায় এসেছে বারবার, বিএনপিও তারাও সেই পদ্ধতিতেই তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছে। তবে এটা বিএনপির জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা তৈরি করতেছে। বিএনপি হয়তো ক্ষমতায় থাকা অবস্থায় এই অবস্থাটা তারা বুঝতে পারতেছে না। আজকে বাংলাদেশে এই ছাত্র আন্দোলন আমরা দেখেছি, 2018 সালের আন্দোলন দেখেছি, 2024-এ এই গণ অভ্যুত্থানে সর্বপ্রথম কিন্তু ছাত্রদের হাত ধরেই এই দেশে আন্দোলন শুরু হয়েছিল। যদিও পরবর্তীতে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার লোক তারা রাজপথে নেমেছে। আবার নতুন করে আমরা দেখেছি 2018 সালে আমরা কোঠা বিরোধী আন্দোলন দেখছিলাম। আবার বর্তমানে আমরা দেখতেছি যে এই শিক্ষামন্ত্রীর কিছু সিদ্ধান্তের ভুলের কারণে কিন্তু ছাত্র জনতা আবার রাজপথে নেমেছে। এখানে আমরা বিগত 17 বছরে যেভাবে আওয়ামী লীগের সময় আমরা দেখলাম ছাত্রদের উপরে লাঠিচার্জ করা হতো, তাদেরকে পুলিশি প্রহার করা হতো, ঠিক একই অবস্থায় কিন্তু এখনো বাংলাদেশে সেই কার্যক্রম নতুন করে আবার চালাচ্ছে বিএনপি। যেখানে কিছু ছাত্রদের বক্তব্য আমরা দেখেছি যে পুলিশকে উদ্দেশ্য করে বর্তমান এই প্রজন্মের ছাত্ররা বলতেছে যে কিছুদিন আগে আপনাদেরকে দেখছি আওয়ামী লীগের দালালি করতে, এখন আবার নতুন করে আপনারা বিএনপির দালালি শুরু করেছেন। আসলে বাংলাদেশের প্রশাসনিক এই যে অবস্থা, এটা কিন্তু নতুন কিছু না। বাংলাদেশে এই ধরনের পাঁচাটা গোলামি করা মিডিয়া, বাংলাদেশে এই ধরনের পাঁচাটা গোলামি করা প্রশাসনের কারণেই কিন্তু বাংলাদেশে বারবার এই স্বৈর শাসকরা ফিরে আসে। নির্বাচনের আগে বাংলাদেশে যেই বিএনপি তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে কথা দিয়েছে, যারা বাংলাদেশের এই জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা গণভোটের পক্ষে তারা নিজেরাও প্রচারণা করেছে, অথচ আমরা দেখলাম যে নির্বাচনের পরে যখনই তারা দেখেছে যে 2/3 আসনে তারা বিজয় লাভ করেছে, সাথে সাথে তাদের সমস্ত চিন্তা ভাবনা পাল্টে গেছে। তার মানে তারা মনে করতেছে আমরা 2/3 আসনে বিজয় হয়েছি, এখন পার্লামেন্টে আমরা যা ইচ্ছা তাই আমরা করব, যে কোনো আইন বাংলাদেশে আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারব। কিন্তু বাংলাদেশে এটা ভুলে গেলে চলবে না যে আসলে এই বাংলাদেশের জনগণের হাতেই কিন্তু সকল ক্ষমতা। জনগণ যদি ইচ্ছা করে তাহলে শেখ হাসিনার মতো 17 বছরের সরকারকে 17 দিনের আন্দোলনেও পতন করা সম্ভব। এটা বাংলাদেশের জনগণ কিন্তু দেখাই দিছে। কিন্তু এই জায়গা থেকেও যদি আমাদের বর্তমান সরকার শিক্ষা না নেয় তাহলে সেটা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। কারণ যেই জুলাইয়ের উপরে দাঁড়াইয়া, যেই জুলাইয়ের শহীদদের রক্তের উপরে দাঁড়াইয়া আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী, আজকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী,
এরকম অনেকেই বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে যারা আছেন, আসলে তারা বিগত সেই 17 বছরের কথা কিন্তু ভুলে গেছে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, বড় বড় লিডাররা তারা যে বিগত 17 বছরে তাদের অবস্থা কি হয়েছিল, তারা যে কোন ভয়ানক অবস্থার ভিতর থেকে তারা চলছিল, এগুলো কিন্তু তারা ভুলে গেছে। তারা বিগত 17 বছরে যে ধান খেতে ঘুমাইছে, কারো বাজারে যে ঘুমাইছে, কারো গোডাউনে যে ঘুমাইছে, কেউ দেশ ছেড়ে বিদেশে যে পালাইছে, এই জিনিসগুলো তারা ভুলে গেছে। কারণ ক্ষমতার চেয়ার বাংলাদেশে এমন একটা জিনিস, যেই ক্ষমতায় যায় সেই মনে হয় ওই চেয়ারের মায়া আর ছাড়তে পারে না, আর ওই চেয়ারে বসার সাথে সাথেই মনে করে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি জনগণের সাথে। যেখানে গণভোটে প্রায় 70% জনগণ রায় দিয়েছে হায়ের পক্ষে, পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষে, অথচ বাংলাদেশে সেই 70% জনগণের রায়কে এখন উপেক্ষা করে বিএনপি ক্ষমতায় গিয়ে তারা সেই গণভোটের রায়কে অস্বীকার করতেছে। এর চাইতে আর দুঃখজনক কি হইতে পারে? আর এর চাইতে বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ আসলে কি হইতে পারে? আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাও দেখেছি যে কিভাবে বাংলাদেশে নির্বাচন হয়েছে। যদিও সারাদিন চমৎকার আকারে নির্বাচন হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় যে সুন্দর সুষ্ঠু নির্বাচন, ফেয়ার নির্বাচন, কিন্তু রাত 10টার পরে আমরা ডিক্লেয়ারে দেখেছি যে বাংলাদেশের ফলাফল কিভাবে উল্টে দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশে 70% জনগণ যদি গণভোটে হায়ের পক্ষে রায় দেয়, পরিবর্তনের পক্ষে রায় দেয়, বুঝতে হবে যে বাংলাদেশে এই 70% জনগণ কিন্তু আসলেই বিএনপির বর্তমান কার্যক্রম পছন্দ করতেছে না। তারা যদিও বিএনপি যে পরিমাণে তারা দাবি করতেছে বাংলাদেশে তারা জাতীয় নির্বাচনে ভোট পেয়েছে, তাদের ভিতর থেকে ন্যূনতম হইলেও কিন্তু 18 থেকে 20% জনগণ কিন্তু এই গণভোটে হায়ের পক্ষে রায় দিছে। তা না হলে কিন্তু এই 70% জনগণ হায়ের পক্ষে এই ভোট এটা হতো না। তাহলে শুধু কি বাংলাদেশে জামাত বা অন্য দল বা 11 দল এরাই কি শুধু হায়ের পক্ষে প্রচারণা করছে? না, বিএনপিরও কিন্তু বিশাল প্রায় 50% জনগণও কিন্তু তারাও কিন্তু হায়ের পক্ষে রায় দিয়েছে। সেই জায়গাটা বাংলাদেশে বিএনপি হয়তো বা ভুলে গেছে। বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সবকিছু তারা নিজেদের মতো করে দলীয়করণ, আত্মীয়করণ, বাবার দোয়া, ক্রিকেট বোর্ডের মতো ঘটনা কিন্তু তারা ঘটাই ফেলাইছে। আগামীতে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন সামনে আসতেছে। এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি তারা কি স্বাভাবিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করবে মনে হয়? তারা নতুন করে বিগত জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি তারা এই ধরনের দুর্নীতি করতে পারে, তাহলে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও তারা এই ধরনের দুর্নীতি করবে। তারা তাদের দলীয়করণ, আত্মীয়করণ করতে গিয়ে বাংলাদেশের জনগণের সাথে নতুন করে আবার সেই ভোট নিয়ে প্রতারণা করবে। যেভাবে আমরা বিগত 17 বছরে আমরা আওয়ামী লীগের আমলে দেখছি, 2014, 18, 24 নির্বাচনগুলো কিভাবে রাতের আধারে নির্বাচন হয়েছে, কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থাৎ প্রার্থীকে বিজয়ী করা হয়েছে, কিভাবে আমিডামি নির্বাচন হয়েছে, এগুলো থেকে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু শিক্ষা হয়েছে। এরপরে আমরা 2026 অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে আরেকটা নতুন প্রকৃতির, নতুন কায়দার, নতুন কৌশলে আরেকটা নির্বাচনের ফলাফলকে আমরা দেখলাম কিভাবে পরিবর্তন করা যায়, সেটাও বাংলাদেশের জনগণ শিখলো। আসলে সুযোগ কি বারবার একই সুযোগ বারবার কি ব্যবহার করা যায়? যায় না। তবে এই ব্যাপারে বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সতর্ক এখন। তবে যেই সরকারি বাংলাদেশে এই অর্থাৎ জনগণের উপরে জুলুম করেছে, তারা বেশি দিন টিকতে পারেনি। যদিও সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশে দীর্ঘ সময় রাজনীতি করে গেছে। তবে বাংলাদেশে আওয়ামী লীগের পতনটা এমন ভাবে হয়েছে যে এখন বর্তমানে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়ার মতো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। এর কারণ এই জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের শক্তি, ক্ষমতার যে প্রয়োগ, তাদের দলীয়করণ, আত্মীয়করণের যে অবস্থা তৈরি হয়েছিল, এই কারণেই বাংলাদেশের জনগণ কিন্তু একটা সময় তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এখন বিএনপিও যদি সেই একই পথে হাঁটে, তাহলে তাদেরকেও বাংলাদেশের জনগণ যে প্রত্যাখ্যান করবে না, এটা তারা ভাবে কিভাবে? তবে এখনো আমরা মনে করি যে শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত তাদের ভিতরে। কারণ বাংলাদেশে বিগত প্রায় 2 যুগ ধরে এই বিএনপি এবং জামাত কিন্তু একসাথে মিলে বাংলাদেশে রাজনীতি করছে। আসলে এরা বাংলাদেশে কারো কেউ শত্রু না। আমরা মনে করি তারা যেভাবে বিগত 2 যুগ ধরে একসাথে তারা রাজনীতি করছে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা মনে করি আগামীর বাংলাদেশটাও আসলে উভয়ে মিলেমিশে জনগণের স্বার্থে কাজ করা উচিত। শুধু নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজেদেরকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য বিগত দিনে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আমলের যে ষড়যন্ত্রগুলো দেখছি, এই ধরনের ষড়যন্ত্র থেকে বিএনপিকে সরে আসতে হবে। আর তা না করে তারা যদি সেই দলীয়করণ, আত্মীয়করণ, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী সব যদি সেই আওয়ামী স্টাইলে বাংলাদেশে চলে বা চালাইতে থাকে, তাহলে জনগণ কিন্তু বাংলাদেশে জুলাই বিপ্লবের মতো আরেকটা বিপ্লব অবশ্যই আবার নতুন করে তারা কামনা করে। গতকালকে আমরা শহীদ আবু সাইদের আমরা
এই শহীদ দিবস, দ্বিতীয় দিবস আমরা দেখেছি। আসলে শুধু যে শহীদ আবু সাইদ শহীদ হয়েছে তা তো আর না। বিগত 2024 সালে আমরা দেখেছি বাংলাদেশে প্রায় 1,500-এর উপরে শহীদ হয়েছে। এবং বিগত দিনে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের শিকার হয়ে, অর্থাৎ এই যে প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশে শত শত এরকম বিরোধী দল অর্থাৎ আওয়ামী লীগের বিপক্ষে যারা কাজ করছে তারা কিন্তু এরকম অনেকভাবে তারা এই দেশে জীবন দিতে হয়েছে। এই জীবনগুলো আসলে আমরা যদি মনে করি যে একেবারে ব্যর্থতা, না, অবশ্যই এই জীবনগুলো দেওয়ার পিছনে যে ইতিহাস, যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য ব্যর্থ হতে পারে না। উদ্দেশ্য অবশ্যই আশা করি সফল হবে। বাংলাদেশে বিএনপির আসলে শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। তারা নিজেদের এই যে অবস্থায় টিকে থাকতে গেলে আওয়ামী লীগের মতো পতন দেখতে না চাইলে তারা আসলে জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে তাদের কাজ করা উচিত। এবং এখনো সময় আছে, সুযোগ আছে যে তারা সঠিক পথে চলে আসবে, এটা আমাদের বিশ্বাস। আর যদি তারা এটা নিয়ে তাইরে নাইরে করে নানা তালবাহানা করতে থাকে, তাহলে এই দেশের জনগণ আওয়ামী লীগের মতো করে বিএনপির বিরুদ্ধেও শক্ত অবস্থান তৈরি করবে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, অল্প সময়ের জন্য আপনাদের সামনে লাইভে আসছিলাম। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জুলাইয়ের মাসে আমরা অবশ্যই সেই জুলাইয়ের শহীদদের আমরা স্মরণ করি। তাদের প্রত্যেকটি পরিবারের সেই দুঃখ, দুর্দশা, বেদনা, কষ্ট, এটা আমরা বুঝতে পারবো না। কারণ যার এই হারাইছে, যার আত্মীয় হারাইছে, যার সন্তান হারাইছে, শুধু তারাই বুঝতে পারবে যে আসলে এই কষ্টটা কতটুকু। আমরা হয়তোবা এই ধরনের অনুভব আমরা করতে পারি না। তবে বিগত 2024 সালের জুলাইয়ের বিপ্লবের সময়ের প্রতিটি মুহূর্ত কিন্তু আমাদের মনে আছে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা কিভাবে কেটেছে, এবং শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় বাস্তবে কিছু দৃশ্যগুলো যখন আমরা দেখছি, এটা কিন্তু আমরা আসলে ভুলতে পারি না। আর যারা বাংলাদেশের একেবারে কঠিন পরিস্থিতির সময়ও যারা এই জুলাইয়ের বিপ্লবে যারা নেতৃত্ব দিছে, যারা জীবন দিছে, তাদের কথা তো আসলে আলাদা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।